জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আনিস আহমেদ। হয়তো আপনারা অনেকেই আমার সাথে আগে থেকে পরিচিত, আবার অনেকেই নতুন। তো আমি ছোট করে একটু পরিচয়টা দেবো, তার আগে আমরা টপিকে ঢুকে যাই, তারপর ধীরে ধীরে বিষয়গুলো আসবে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করতে যাচ্ছি সেটা হলো, আমরা যখন একটা সফটওয়্যার প্রজেক্ট স্টার্ট করতে যাই তখন আমাদের মৌলিক যে সিদ্ধান্তগুলো নিতে হয় তার মধ্যে একটা হলো আমরা কোন ডাটাবেস ব্যবহার করব। তো কোন ডাটাবেস ব্যবহার করব, এটা আসলে আমরা কিভাবে সিদ্ধান্ত নেই, আসলে কিভাবে সিদ্ধান্তটা নেওয়া উচিত, কোন কোন ফ্যাক্টর গুলো আমাদেরকে গাইড করবে রাইট ডাটাবেস সিলেক্ট করতে, এগুলো নিয়ে আজকের আলোচনা। তো শুরু করা যাক। আমরা আসলে আসলে যেটা চেষ্টা করছি সেটা হলো ট্রেন্ড ফলো করার চাইতে আসলে আমার অ্যাপ্লিকেশনের জন্য কোন ডাটাবেসটা রাইট ডাটাবেস হবে সেই বিষয়ে জানা এবং সেই অনুযায়ী ডিসিশন নেওয়ার চেষ্টা করা। তো আমি আনিস আহমেদ, আমি সফটওয়্যার আর্কিটেক্ট এবং আমি সিটিও হিসেবে আছি ফিগ ল্যাবে। আর পাশাপাশি আমি কথাবার্তা বলি পিএইচপি, লারাভেল, ডাটাবেস আর্কিটেকচার এই বিষয়গুলো নিয়ে। আর অবসর সময় বাচ্চাদের সাথে খেলাধুলা করার চেষ্টা করি, যদিও সেটা ইদানিং খুব কমই পাচ্ছি। আচ্ছা, আমরা আলোচনার ভেতরে ঢোকার আগে একটু আপনাদেরকে একটু চিনে নেই। আপনাদেরকে চিনে নেই বলতে আজকের টপিকের আলোকে আপনাদের কার কি অবস্থা সেটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। আপনারা তো যেহেতু বেশিরভাগই সফটওয়্যার ডেভেলপার, তো আপনারা অলরেডি বিভিন্ন ডাটাবেস ইউজ করেছেন। তো আমি যদি একটু দেখতে পারতাম যে আপনাদের মধ্যে কতজন এসকিউএল ডাটাবেস ইউজ করেছেন, আপনার হ্যান্ড রেজ করলে হবে। এক, দুই। নাম্বারটা আসলে এক্সপেকটেশনের চেয়ে অনেক কম। আর যেহেতু এখন ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ফ্রেমওয়ার্ক লারাভেল এসকিউএলআইট কে ডিফল্ট ডাটাবেস হিসেবে সিলেক্ট করে নিয়েছে, আমার ধারণা এসকিউএলআইট এর ব্যবহার দিন দিন আরো বাড়তে থাকবে। ওকে, নেক্সট অপশন মাইস্কুয়েল। কারা কারা মাইস্কুয়েল ইউজ করেছেন? আমাদের এই মুহূর্তে 36 পার্টিসিপেন্টস। আমার ধারণা ছিল অলমোস্ট সবাই মাইস্কুয়েল ব্যবহার করে থাকবেন। ঠিক আছে। আর পোস্টগ্রেসকিউএল নিয়ে কাজ করেছেন কারা? 5 জন। গুড। ওরাকল। আচ্ছা, আমি ডাটাবেস ব্যবহার করেছেন বলতে এটা বোঝাচ্ছি না যে আপনি নিজে স্কিমা তৈরি করেছেন, নিজে সেট আপ করেছেন, এটা না। আপনি ওরাকল ডাটাবেসে কোয়েরি করে ডাটা এনেছেন, এটুকু হলে আপনি হ্যান্ড রেজ করতে পারেন। ওকে, নট সো মেনি। আচ্ছা, মঙ্গোডিবি কারা কারা ইউজ করেছেন? কাছাকাছি পোস্টগ্রেসকিউএল আর মঙ্গোডিবি। তো আমার এক্সপেকটেশন ছিল মঙ্গোডিবি ইদানিং অনেক হাইপের ডাটাবেস, তো অনেক বেশি হবে। ক্যাসেন্ড্রা। আজিজুল ইসলাম ভাই একজন আছেন। ঠিক আছে। রেডিস। ওকে, রেডিসও আসলে এক্সপেকটেশন চেয়ে কম। ঠিক আছে, আমরা সামনের দিকে আগে আমি মোটামুটি একটা সেন্স পেলাম যে আমরা যারা আজকে আলোচনা করতে বসেছি তারা কি কি ডাটাবেস নিয়ে কাজ করেছি। আচ্ছা, এখন আমি নেক্সট বিষয়টাতে আসি। আপনারা যে যে ডাটাবেস ইউজ করেছেন, আমার প্রথম প্রশ্ন হলো এই ডাটাবেস ইউজ করার পেছনে আপনার কারণ কি ছিল? যিনি এসকিউএল ইউজ করেছেন বা মাইস্কুয়েল ইউজ করেন, কেন আপনি মাইস্কুয়েল ইউজ করলেন, কেন পোস্টগ্রেসকিউএল না, বা কেন মঙ্গোডিবি না? যিনি রেডিস ইউজ করেছেন, ওই একই পারপাস হয়তো এসকিউএল দিয়েও করা সম্ভব ছিল, কিন্তু আপনি কেন রেডিসকেই বেছে নিয়েছিলেন? কেউ কি কোনো স্পেসিফিক কারণ বলতে পারবেন যে আপনি ডাটাবেস পছন্দ করার পেছনে কি কারণ ছিল? কেউ যদি বলতে চান আনমিউট করে বলতে পারেন। আচ্ছা, মনে হচ্ছে এই মুহূর্তে কেউ শেয়ার করার অবস্থানে নেই। আমি কমন যে কারণগুলো হয়ে থাকে বা যেগুলোর ভিত্তিতে আমরা ডাটাবেস পছন্দ করে থাকি তার কয়েকটা কারণ আমি বলি, দেখেন আপনাদের সাথে মিলে কিনা। সবচেয়ে কমন যে কারণটা সেটা হচ্ছে টেক স্ট্যাক। তার মানে যারা ল্যাম্প বেসড ডেভেলপমেন্টে যান তারা কেন জানি মাইস্কুয়েল কে তার ডিফল্ট ডাটাবেস হিসেবে পছন্দ করে নেন এবং যে কোনো অ্যাপ্লিকেশন শুরু করার সময় মাইস্কুয়েল দিয়ে শুরু করেন। এটার জন্য এই অ্যাপ্লিকেশনের জন্য মাইস্কুয়েল রাইট হোক বা না হোক, বা আসলে ওই চিন্তার মধ্যেই যান না। তিনি ধরে নেন যে আমি যেহেতু ল্যাম্প ডেভেলপার, সো আমি মাইস্কুয়েল ইউজ করব। আবার অন্যদিকে যারা মার্ন স্ট্যাকে কাজ করেন
তারা ধরে নেন যে আমি তো মঙ্গোডিবি আমার ডাটাবেস, তো আমি যাই করি না কেন আমি মঙ্গোডিবি দিয়ে করবো। তো এটা একটা কনসেপ্ট যেটার ভিত্তিতে বেশিরভাগ সময় আমরা দেখি যে ডাটাবেস ডেভেলপাররা পছন্দ করে থাকেন। আরেকটা কারণ, এটা একটু শুনতে অড শোনালেও অনেক ক্ষেত্রেই এটাই একমাত্র কারণ হয়ে থাকে, যে ক্লায়েন্ট বলে দেয় যে আমাদের অ্যাপ্লিকেশনে ওরাকল ইউজ করতে হবে, বা ক্লায়েন্ট বলে দেয় আমার অ্যাপ্লিকেশনে মঙ্গোডিবি ইউজ করতে হবে। তার অ্যাপ্লিকেশনের নিড অনুযায়ী মঙ্গোডিবি বা ওরাকল বা মাইস্কুয়েল রাইট ডাটাবেস কিনা ওইটা নিয়ে তার চিন্তা করার আসলে সময় নাই। তিনি বিভিন্নভাবে ইনফ্লুয়েন্স হয়েছেন এবং তিনি বিলিভ করে নিয়েছেন যে এটাই সবচেয়ে ভালো ডাটাবেস। সো ক্লায়েন্ট যখন ইনফ্লুয়েন্স করে যে না এটা ইউজ করতে হবে, তখন আসলে অনেক ক্ষেত্রে ডেভেলপারদের খুব বেশি অপশন থাকে না সেখানে পছন্দ করার। আরেকটা কমন কারণ আমরা যেটা দেখি সেটা হলো ভিন্ন ভিন্ন কোম্পানিগুলোতে কিছু ট্রেন্ড আগে থেকে সেট করা থাকে বা কিছু প্র্যাকটিস আগে থেকে চালু থাকে, যে আমরা আমাদের কোম্পানিতে ব্যাকএন্ডের জন্য কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করব, ডাটাবেস হিসেবে কোন সলিউশন ইউজ করব, ডেভঅপস এর জন্য কোন প্ল্যাটফর্মে যাব, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে হলে আমরা কোন প্ল্যাটফর্ম দিয়ে করব। সো মানে যখন কোম্পানিগুলোর এই ধরনের কিছু প্র্যাকটিস অলরেডি থাকে, যখন নতুন অ্যাপ্লিকেশন আসে বেশিরভাগ সময় কোম্পানি এখানে আর এক্সপ্লোর করে না যে আমার এখানে অন্য কিছু পছন্দ করার প্রয়োজন কিনা। তারা যে স্ট্যাকে অভ্যস্ত সেটাকেই তারা ডিফল্ট স্ট্যাক হিসেবে ধরে নেয় এবং ওটা দিয়ে অ্যাপ্লিকেশন শুরু করে দেয়। আরেকটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে এখানে টিম স্ট্রেংথ। সো একটা সফটওয়্যার টিমে যারা থাকে তারা যে ডাটাবেস নিয়ে কাজ করতে অভ্যস্ত, যেই ডাটাবেস নিয়ে তারা কনফিডেন্ট, বেশিরভাগ ক্ষেত্রে তারা সেই ডাটাবেসই পছন্দ করে থাকেন। সেটা অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হতেও পারে নাও হতে পারে, যদিও টিম স্ট্রেংথ এটাও একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, কিন্তু এটাই প্রথম এবং একমাত্র ফ্যাক্টর না। তো এতক্ষণ আমরা দেখলাম যে কি 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 ফ্যাক্টর গুলো আমরা বিবেচনা করে থাকি একটা অ্যাপ্লিকেশন শুরু করার সময় ডাটাবেস পছন্দ করার জন্য। তো আমরা তো দেখলাম যে কি করে থাকি, এখন আমরা যদি এই প্রশ্নে আসি যে আসলে আমাদের কি করা উচিত, আমাদের কিভাবে ডাটাবেস পছন্দ করা উচিত, কিভাবে পছন্দ করা উচিত বা কোন ডাটাবেস পছন্দ করা উচিত, সেটার ডিপে যাওয়ার আগে আমরা একটু পেছনে যাই। আমরা আগে দেখি যে ডাটাবেস পছন্দ করার ক্ষেত্রে কোন কোন ফ্যাক্টর গুলো আসলে আমাদের গাইডিং প্রিন্সিপাল হওয়া উচিত, আমরা কি কি বিষয়ের উপর নির্ভর করে সিদ্ধান্তগুলো নিতে যাব। এমন না যে কেউ যদি বলে যে মাইএসকিউএল হচ্ছে রাইট ডাটাবেস, বা কেউ যদি বলে মঙ্গোডিবি রাইট ডাটাবেস, কেউ যদি বলে ওরাকলের উপর কোনো ডাটাবেস আছে নাকি, এইভাবে কোন রকম ফ্যাক্টর বিবেচনা না করে একটা ডাটাবেসের নাম যদি কেউ বলে দেয়, এটা আসলে ইনফর্ম ডিসিশন হবে না, এটা রাইট ডিসিশন হবে না। যে ডাটাবেস আপনি ব্যবহার করতে চান না কেন, আপনার অ্যাপ্লিকেশন কোন কোন ফ্যাক্টর গুলো আপনার অ্যাপ্লিকেশনের জন্য ভাইটাল এটাকে বিবেচনা করতে হবে। এরপর দেখতে হবে কোন ডাটাবেস আমার এই ফ্যাক্টর গুলোকে সবচেয়ে ভালো স্যুট করবে। আচ্ছা, এই ছবিটা কিসের ছবি কেউ কি বলতে পারেন, কোন আইডিয়া? কেউ কেউ হয়তো চ্যাটে লিখছেন, আসলে আমি ফুল স্ক্রিন আছে তো আমি চ্যাট দেখতে পাচ্ছি না, আপনি যদি আনমিউট করে মুখে বলে দেন তাহলে ভালো হয়। আচ্ছা, আমি কি শুনতে পাচ্ছি না নাকি আসলে কেউই জানেন না যে এটা কিসের ছবি? সৌরভ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আনমিউট হচ্ছে না। এটা হোস্ট কে আছেন, উনি মনে হয় পারমিশন দিয়ে দিতে পারবেন। এক সেকেন্ড, এক সেকেন্ড, আমি আনমিউটের একটা। সরি ভাই, হ্যাঁ ভাই, আমি শুনতে পাচ্ছি আসলে। আচ্ছা, অন্যরা আনমিউট করতে পারছে না, ওদেরকে হ্যাঁ যদি ভাই, একটু এটা পারমিশন দিয়ে দেখতেছি, দিতেন। আমি দেখতেছি একটু, আমাকে 2 মিনিট একটু সময় দেন। শিওর শিওর। হ্যাঁ হ্যাঁ। বাতিঘর, হ্যাঁ, লাইট হাউস বা বাতিঘর। ঠিক আছে, বাতিঘর ইউজ হয়। এগুলো আসলে সমুদ্রের মধ্যে যখন জাহাজ চলাচল করে, জাহাজগুলোকে দিক প্রদর্শন করার জন্য, গাইড করার জন্য এই লাইট হাউস গুলো ইউজ হয়। এদের লাইট গুলো অনেক দূর থেকে দেখা যায়। তো এদেরকে দেখে জাহাজগুলো তার সঠিক দিক নির্ণয় করতে পারে। এখন আমরা আসলে ওই ফ্যাক্টর গুলো দেখবো যেগুলো আমাদেরকে সঠিক ডাটাবেস নির্ণয় করতে হেল্প করবে। প্রথম যে গুরুত্বপূর্ণ ফ্যাক্টরটা হচ্ছে অ্যাভেলেবিলিটি। অ্যাভেলেবিলিটি জিনিসটা কি? আম, যাদের 97 8 এর দিকে যারা এসএসসি রেজাল্ট পাবলিশ হতে দেখেছেন, তারা দেখেছেন যে বেশিরভাগ সময় যেটা হতো, যেদিন রেজাল্ট পাবলিশ হতো সেদিন অনেকে রেজাল্ট পেত না, কারণ ডাটাবেস বসে যেত। আবার ই কমার্স সাইট গুলো আমরা দেখি ওয়েস্টার্ন কান্ট্রি গুলোর দিকে ব্ল্যাক ফ্রাইডেতে প্রচুর সেল হয়, তাদের রেগুলার সেলের
কখনো 100-200% বেশি সেল করতে থাকে। তো ওই সময়গুলোতে অনেক সাইট আসলে সার্ভ করতে পারে না, তারা বসে যায়। তার মানে এমন কিছু সময় ডাটাবেজের জন্য আসে যে সময় তার যে রেগুলার ক্যাপাসিটি তার চেয়ে অনেক বেশি ক্যাপাসিটিতে তাকে রান করতে হয়। ওই সময়গুলোতে ডাটাবেজ রান করতে পারবে কিনা, কতটুকু পর্যন্ত লোড হলে সে স্টিল সার্ভ করে যেতে পারবে, আর কখন সে ক্র্যাশ করবে, এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ডাটাবেজ চুজ করার ক্ষেত্রে। আমাকে বুঝতে হবে যে আমার অ্যাপ্লিকেশনের হাই পিক টাইমে কিরকম লোড থাকতে পারে, এবং আমি যে ডাটাবেস পছন্দ করছি সেটাই লোড হ্যান্ডেল করার জন্য সাফিসিয়েন্ট কিনা। আরেকটা বিষয় হলো পারফরমেন্স। পারফরমেন্স হচ্ছে আসলে সবচেয়ে বেশি যে ফ্যাক্টরটা নিয়ে আমরা আলাপ করি। পারফরমেন্স আমরা যদি সহজভাবে বলি, এটা হচ্ছে একটা ডাটাবেজে আমি যখন রিড রাইট করছি, রিড রাইটের পারফরমেন্স কতটুকু, কত ফাস্ট সে রিড করতে পারছে, কত ফাস্ট সে রাইট করতে পারছে, সেটা সেটাকে আমরা ডাটাবেজের পারফরমেন্স বলছি। এবং ডাটা অ্যাপ্লিকেশনের স্লোনেস যখন ডিটেক্ট হয়, বা যখন অ্যাপ্লিকেশনের ব্যাপারে এই কমপ্লেইন গুলো আসতে থাকে যে অ্যাপ্লিকেশন স্লো রেসপন্স করছে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কেন স্লো রেসপন্স করছে সেটার বটলনেক পাওয়া যায় ডাটাবেসকে। প্রবলেমটা হলো আমরা যখন অ্যাপ্লিকেশন ডেভেলপ করি, আমাদের ডাটাবেজে কিছু টেস্ট ডাটা থাকে, সেখানে হয়তো 6 জন ইউজার আছে, 10টা প্রোডাক্ট আছে, 2টা অর্ডার আছে। এই ধরনের জায়গায় আসলে পারফরমেন্স প্রবলেম গুলো সামনে আসে না। সো সামনে আসে কখন, যখন অ্যাপ্লিকেশনটা লাইভে চলে যায়, যখন আমার টেস্ট এনভায়রনমেন্টের চেয়ে ভিন্ন একটা এনভায়রনমেন্ট ডাটাবেসকে ডিল করতে হয়, তখন তার পারফরমেন্সের ইস্যুগুলো সামনে আসতে থাকে। যদি আমার ডাটাবেস প্রপারলি ডিজাইন করা না হয়, প্রপারলি আর্কিটেকচার করা না হয়, তখন এই পারফরমেন্স ইস্যু হচ্ছে এমন একটা ইস্যু যেটা আসলে আমার অ্যাপ্লিকেশনের জন্য, মানে অ্যাপ্লিকেশনকে কিল করে ফেলতে পারে। কনসিস্টেন্সি আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এখন কনসিস্টেন্সি খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সাথে এটা একটা বিষয় যে কনসিস্টেন্সি সবার জন্য গুরুত্বপূর্ণ না। বিষয়টা কিরকম? কনসিস্টেন্সি হলো, যদি একটা ডেফিনেশন আমরা এভাবে বলি যে যদি ডাটাবেজে অনেকগুলো নোড থাকে, সেই নোডগুলোর মধ্যে যেন একই ডাটা, সব নোডে আমি একই সময়ে একই অবস্থায় পাই, ভিন্ন ভিন্ন নোড আমাকে ভিন্ন ভিন্ন ডাটা দেবে না, এটা একটা ডেফিনেশন। এর সাথে কনসিস্টেন্সির আরো কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আছে। যেমন আহ, আমার অ্যাপ্লিকেশনে যে ডাটা অন্যান্য ডাটাগুলোর সাথে কানেক্টেড, সেই কানেক্টেড ডাটা এবং একটা সোর্স ডাটা, এটা আসলে কনসিস্টেন্ট অবস্থা আছে কিনা। যেমন আমি যদি এরকম চিন্তা করি যে আহ, আমরা সেলস ডাটা থেকে এগ্রিগেট করে ড্যাশবোর্ডে মান্থলি সেলস দেখাবো। মান্থলি সেলস আমি যে নাম্বার দেখাচ্ছি, আর অ্যাকচুয়ালি যে ডাটাগুলো সেলস টেবিল গুলোতে আছে, বা যেখানে সেলস এর ডাটাগুলো ইন্ডিভিজুয়াল রেকর্ড গুলো আছে, সেটার মধ্যে আসলে মিল আছে কিনা। বা আমি হয়তো এখান থেকে এগ্রিগেট করে যখন ডাটাটা নিচ্ছি, ডাটাটা আমি সঠিক ফ্যাক্টর গুলো ইউজ করে এগ্রিগেট করতে পারছি কিনা। আমি ডাটা যাতে করে আমি যাতে ভুল ডাটা যাতে না দেখিয়ে দেই। আবার এমন হতে পারে যে আমি একজন তার অ্যাকাউন্টে টাকা জমা রাখবে, সে 10টা ট্রানজেকশন করেছে টাকা জমা রাখার, সেই 10টা ট্রানজেকশনের ইন্ডিভিজুয়াল অ্যামাউন্ট আর তার যে ব্যালেন্স, দুইটার মধ্যে মিল আছে কিনা। যদি এমন হয়ে যায় যে সে 10টার মধ্যে ডিপোজিট করেছে 7 বার, আবার টাকা তুলে নিয়েছে, উইথড্র করেছে 3 বার, এই দুটো যোগ বিয়োগ করে যত হয়, আর তার যে আলটিমেট ব্যালেন্স, দুটার মধ্যে মিল নেই, এটা একটা বিশাল কনসিস্টেন্সি ফেলিওর। সো যেগুলো বিজনেস ক্রিটিক্যাল অ্যাপ্লিকেশন, সেগুলোতে কনসিস্টেন্সি খুবই গুরুত্বপূর্ণ। আবার সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম হলে সেখানে হয়তো কনসিস্টেন্সি অতটা গুরুত্বপূর্ণ না, যতটা একটা ব্যাংকিং অ্যাপ্লিকেশনের জন্য জরুরি। আরেকটা সিরিয়াস ফ্যাক্টর হচ্ছে স্কেলেবিলিটি। এটা আমরা সবাই ফেস করি না। যারা এই প্রবলেমটা ফেস করেন, এই প্রবলেমটা ফেস যখন আপনি করবেন, তখন আপনি বুঝবেন যে আপনার অ্যাপ্লিকেশন একটা লেভেলে সাকসেসফুল। তার মানে এই প্রবলেম আপনি কখন পড়বেন, যখন আপনার অ্যাপ্লিকেশন মানুষজন ইউজ করছে এবং প্রচুর কাস্টমার আছে, প্রচুর ট্রানজেকশন হচ্ছে, তখন ধীরে ধীরে প্রবলেমটা সামনে আসতে থাকে। তো যখন আপনার ওই সেলস স্টার্ট হয়নি, ট্রানজেকশন স্টার্ট হয়নি, তখন তো আপনার এত বেশি স্কেলেবিলিটির প্রয়োজন ছিল না। তো ওই সময় আপনার ডাটাবেস খুব সুন্দর কাজ করে গেছে। কিন্তু যখন আপনার সেলস বেড়ে গেছে, তখন দেখা যাচ্ছে অ্যাপ্লিকেশন আর কাজ করছে না। একটা বিষয় হচ্ছে আমরা তখন গিয়ে স্কেলেবিলিটি এনশিওর করার ডিসিশন কি নিতে হবে, আর্কিটেকচারে কি চেঞ্জ করতে হবে, সেটা গিয়ে তখন করব, নাকি আমরা শুরুতেই আমার অ্যাপ্লিকেশনের নিড কি হতে পারে সেটা এজিউম করব, সেটার জন্য আর্কিটেকচারকে রেডি রাখবো। তো এই ফ্যাক্টর গুলো আমাদেরকে বিবেচনা করতে হবে অ্যাপ্লিকেশনের শুরুতেই। আমি হয়তো শুরুতে স্কেল করে ফেলবো না, কিন্তু স্কেলেবিলিটি এনশিওর করব, যাতে অ্যাপ্লিকেশন যখন স্কেল করার প্রয়োজন হবে, তখন স্কেল করতে গিয়ে আমাকে ডাউন টাইম নিতে না হয়, স্কেল করতে গিয়ে আমাকে আহ, আমার সেলস যাতে ড্রপ করে না যায়। যদি এমন হয়ে যায় যে আমার অ্যাপ্লিকেশন আসলে 100 সেল পার মিনিট হ্যান্ডেল করতে পারছিল, কিন্তু এখন ব্ল্যাক ফ্রাইডেতে এসে যখন সে 1000 সেলস হয়ে গেছে, আমার অ্যাপ্লিকেশনই বন্ধ হয়ে গেছে, বা অনেকে সেল করতে গিয়ে ফেল করছে, এরকম যাতে না হয়ে যায়।
আচ্ছা, ট্রানজেকশন সাপোর্ট এইটা আরডিবিএমএস এবং নোএসকিউএল আমরা আসলে কোন ধরনের ডাটাবেস পছন্দ করব, এই ডিসকাশন গুলো যখন আসে তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা আসে সেটা হচ্ছে ট্রানজেকশন সাপোর্টটা। ট্রানজেকশন সাপোর্ট কি? ট্রানজেকশন সাপোর্ট হচ্ছে, আমরা যদি খুব সংক্ষেপে বলি, একটা নির্দিষ্ট বিজনেস অপারেশন কমপ্লিট করার জন্য ডাটাবেজে যে মাল্টিপল অপারেশন চালাতে হয়, তো এই সবগুলো অপারেশনকে একটা সেট হিসেবে বিবেচনা করে যদি আমরা ডাটাবেজের কাছে পাঠাই যে এই 10টা কোয়েরি এগুলো মিলে একটা সেটের মধ্যে হয়তো সিলেক্ট আছে, আপডেট আছে, ইনসার্ট আছে, এই 10টা কোয়েরি সবগুলো মিলে একটা অপারেশন কমপ্লিট হবে। মানে এটা আমরা ডাটাবেজের কাছে যদি পাঠাই এবং ডাটাবেজ যদি এটা করতে পারে যে সে হয় সবগুলো অপারেশন চালাবে অথবা কোনোটাই চালাবে না, যদি কোনো একটা ফেল করে তাহলে সে আবার রোল ব্যাক করবে। অর্থাৎ এই সবগুলো ট্রানজেকশন, এই সবগুলো কোয়েরি এক্সিকিউট হওয়ার আগে ডাটাবেস যে অবস্থায় ছিল সে অবস্থায় ফিরিয়ে আনবে। এই ক্যাপাসিটিটা থাকলে আমরা তাকে বলি ট্রানজেকশন সাপোর্টেড ডাটাবেস, আর না থাকলে আমরা বলি এটাতে ট্রানজেকশন সাপোর্ট নেই। এখন ট্রানজেকশন সাপোর্ট আমার কি জন্য লাগবে, ধরি আমরা একটা এক্সাম্পল বলতে পারি। একটা অর্ডার যখন আমরা একটা ই কমার্স সাইটে দেই, একজন লোক হয়তো 10টা আইটেম দিয়েছে, এর মধ্যে একটা আইটেম সে দিয়েছে যে এটা আমি 10 কপি কিনবো। আমার কারেন্ট সিস্টেমে আমার সেটার ব্যালেন্স আছে 80 কপি। সো এই অর্ডারটা যখন প্লেস করব তখন আমার ব্যালেন্স সেট হতে হবে 70 কপি। এভাবে যদি 10টা অর্ডার আমি নিয়ে নেই যেগুলোর টোটাল মিলিয়ে 80 কপি হয়ে যাবে, তখন আমার এটাকে স্টক আউট দেখাতে হবে। এখন আমি যদি জিনিসগুলোকে আলাদা আলাদা ভাবে না করে একটা ট্রানজাকশনের মধ্যে দেই যে এই অর্ডারটা প্লেস হবে সাথে ব্যালেন্সটা আপডেট হবে, এটাকে একটা ট্রানজাকশনের মধ্যে যদি আমি এক্সিকিউট করি তাহলে হয় দুটো কাজই হবে, তাহলে আমার ডাটাবেস কনসিস্টেন্ট থাকবে। আর যদি এমন হয় অর্ডারটা প্লেস হলো কিন্তু ব্যালেন্সটা আপডেট করার আগেই ডাটাবেস ক্র্যাশ করলো, তাহলে ডাটাবেস একটা ইনকনসিস্টেন্ট স্টেটে চলে গেল। আমি সেই অর্ডারটা আমি নিয়ে নিয়েছি কিন্তু আমার ব্যালেন্সটা আপডেট করতে পারিনি। তো এটা যাতে না হয় সেটা এনশিওর করবে ট্রানজাকশন। তো আমাদের অ্যাপ্লিকেশন যদি ট্রানজাকশন সাপোর্ট থাকাটা যদি অ্যাপ্লিকেশনের জন্য ভাইটাল হয়, আমাদেরকে দেখতে হবে কোন কোন ডাটাবেস গুলো আমাকে ট্রানজাকশনের ব্যাপারে ফুল সাপোর্ট দিবে, তখন আমাকে ওই ডাটাবেস গুলো থেকে পিক করতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা ঠিক টেকনিক্যাল ইস্যু না, সেটা হচ্ছে কমিউনিটি এবং রিসোর্স অ্যাভেলেবিলিটি। এইটা সাধারণভাবে আমাদের খুব বেশি কাজে লাগে না, কিন্তু যখন কাজে লাগে তখন এটা একটা ডাইং ফ্যাক্টর হয়ে যায়। তার মানে আপনি এমন একটা প্রবলেমে পড়লেন যেটার জন্য আপনার এক্সটার্নাল হেল্প দরকার। আপনার হয়তো এক্সটার্নাল হেল্প অনেক ধরনের হতে পারে কোনো আর্টিকেল, ডকুমেন্টেশন, ভাই ব্রাদারদের মধ্যে পরিচিত কেউ আছে কিনা যে এটা নিয়ে কাজ করেছে, ইভেন আপনি পেইড কনসালটেন্টও যদি এখানে নিতে চান সেই কনসালটেন্ট অ্যাভেলেবল কিনা, এই সব কিছু হচ্ছে কমিউনিটি এবং রিসোর্স অ্যাভেলেবিলিটির মধ্যে। যখন আপনি আসলে সিরিয়াস কোনো ইস্যু আপনাকে হ্যান্ডেল করতে হয় তখন এটা খুবই ভাইটাল ফ্যাক্টর। তো ছোটখাটো অ্যাপ্লিকেশনের জন্য হয়তো এটা অতটা প্রবলেমেটিক কোনো বিষয় না, কিন্তু যদি আপনি কোনো বড় অ্যাপ্লিকেশন, সিরিয়াস অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে যাবেন তখন আপনাকে এটা এনশিওর করতে হবে। ইভেন আপনি এন্টারপ্রাইজ গুলোর সাথে যখন কাজ করবেন তখন দেখবেন তাদের সাথে যখন আপনি একটা অ্যাপ্লিকেশন তৈরি করার আগে তাদেরকে যখন প্রপোজাল দিবেন, সেখানে আপনি যে ডাটাবেস মেনশন করবেন যে আমি এই ডাটাবেস এখানে ইউজ করব, তারা চেক করবে ওই ডাটাবেস গুলোর লাইসেন্স কি, ওই ডাটাবেস গুলোর জন্য পেইড সাপোর্ট অ্যাভেলেবল কিনা, এগুলো তারা চেক করে নেবে। কারণ তারা জানে যদি কোনো একটা হিকআপ হয়, কোনো একটা সিরিয়াস প্রবলেম হয়, তাদের কিন্তু এই সুযোগ নেই যে ঠিক আছে ডাটা সব প্রিন্ট করে দিয়ে আবার শুরু করি, ওটা তাদের সুযোগ নেই। কারণ অনেক কাস্টমারের ডাটা নিয়ে ডিল করছে, তাদেরকে অবশ্যই এনশিওর করতে হবে সে যে অবস্থা আটকে গিয়েছে সেখান থেকে যেন সে আবার সামনে আগাতে পারে। তো এই রিসোর্স অ্যাভেলেবিলিটি এবং কমিউনিটি সাপোর্ট এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর কিছু অর্গানাইজেশনের জন্য, কিছু টাইপের অ্যাপ্লিকেশনের জন্য। আর আমরা শুরুতে যেটার বিষয়ে কথা বলছিলাম যে টিম স্ট্রেংথ, এটা খুবই ভাইটাল ফ্যাক্টর, কিন্তু এটা অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্টের চেয়ে ভাইটাল না। অর্থাৎ আপনাকে অবশ্যই এটা এনশিওর করতে হবে যে টিম সফটওয়্যারটা নিয়ে কাজ করবে তাদের এই টেকনোলজি স্ট্যাক আপনি যেটা পছন্দ করছেন, সেটা ডাটাবেজের জন্য, ল্যাঙ্গুয়েজের জন্য, ফ্রেমওয়ার্কের জন্য, ক্যাশিং কি ইউজ করবেন, কোথায় ডেপ্লয় করবেন, এই সব কিছুর জন্য যে যে আইটেম গুলো আপনি পিক করবেন এভেলেবল অপশন থেকে, সেটাতে আপনার টিমের এক্সপিরিয়েন্স কতটুকু, স্ট্রেংথ কতটুকু। এটা যদি না হয় তাহলে মানে টিমের স্ট্রেংথ যদি ওই স্ট্যাকে না থাকে তাহলে আপনার ডেভেলপমেন্ট খুবই স্লো হয়ে যাবে। জায়গায় জায়গায় তারা যখন আটকাবে তাদেরকে অনেক লার্ন করে করে আগাতে হবে। তো এটা অসম্ভব না, আপনি এটা সম্ভব, কিন্তু দেখা যায় যে টিমের স্ট্রেংথ না থাকে দুটো সমস্যা হয়। একটা হলো ডেভেলপমেন্ট স্লো হয়ে যায় এবং অনেক ক্ষেত্রে রাইট ডিসিশন আসে না। তার মানে একটা টেকনোলজি স্ট্যাকে যাদের এক্সপিরিয়েন্স আছে এবং যাদের স্ট্রেংথ ভালো, কোন একটা বিষয়ে তারা যে ডিসিশন নেবে আরেকজন নবী ডেফিনেটলি সব জায়গাতেই সেই ডিসিশন নিতে পারবে না। আচ্ছা, আমরা আরেকটা ভিন্ন টাইপের বিষয় নিয়ে কথা বলি।
সেটা হচ্ছে কিছু কিছু অ্যাপ্লিকেশন থাকে রিড হেভি, কিছু কিছু অ্যাপ্লিকেশন থাকে রাইট হেভি। রিড হেভি এবং রাইট হেভি বলতে কি বোঝায়? রিড হেভি বলতে বোঝায় কিছু ডাটাবেস থাকে যেগুলোতে ডাটার রাইট কম, কিন্তু রিড অনেক অনেক বেশি। যেমন আপনি যদি এক্সাম্পল চিন্তা করেন, তাহলে ধরি বিবিসি নিউজ। বিবিসি নিউজ আপডেট ফ্রিকোয়েন্সি কিরকম? তারা দিনে যতবার নতুন নিউজ আসতে থাকে তারা আপডেট করতে থাকে। তাইলে আমরা চিন্তা করতে হবে দিনের মধ্যে হয়তো 200 বার আপডেট হবে, কিন্তু এই নিউজগুলো রিড হবে কত? হয়তো 2 মিলিয়ন বার। তাহলে কম্পারেটিভলি এই ডাটাবেসটা বা এই সিস্টেমটা আমরা বলতে পারি এটা রিড হেভি অ্যাপ্লিকেশন। বা রাইট হেভি অ্যাপ্লিকেশন কোনগুলো? যেগুলোতে রিড হবে খুব কম, রিড হবে রেয়ারলি, কিন্তু রাইট অনেক ফ্রিকুয়েন্ট। যেমন বিভিন্ন সিস্টেম যেগুলো বিভিন্ন অপারেশনাল লগ রাখে, যেগুলো আহ, যেমন ট্যুরিজম টাইপের সিস্টেম গুলো, যেগুলোতে ধরি আপনি পাসপোর্ট দেখিয়ে যখন ইমিগ্রেশন করবেন সেখানে যে সিস্টেমটা আছে আপনি ওইটার কথা চিন্তা করেন, ওইটা সারাদিনই এটাতে রাইট হতে থাকে। কারণ লোকজন যখনই ইমিগ্রেশন পাস করতে থাকে তার রেকর্ডগুলো এখানে এন্ট্রি হয়, কিন্তু সেটা রিড হয় কখন? সেটা রিড হয় খুব কম। মানে এটা রিডের ফ্রিকোয়েন্সি অনেক কম, কিন্তু রাইটের ফ্রিকোয়েন্সি অনেক হাই। যদি রিডটা খুব ইম্পর্টেন্ট যখন দরকার হবে তখনকার জন্য, কিন্তু রিডের ফ্রিকোয়েন্সি বেশি না। আবার কিছু কিছু অ্যাপ্লিকেশন থাকে সেগুলো সময়ে সময়ে হয়ে যায় রিড হেভি, সময়ে সময়ে হয়ে যায় রাইট হেভি। কিরকম? আপনি চিন্তা করেন একটা এনজিও যাদের হয়তো আহ, যারা মাঠ পর্যায়ে কাজ করে, হ্যাঁ, তারা যখন বিভিন্ন ক্যাম্পেইন গুলো স্টার্ট করে, তারা হয়তো একটা সার্ভে করবে যেখানে 2 লাখ কৃষকের কাছ থেকে তারা একটা ফর্ম ফিল আপ করে নিয়ে আসবে। যখন এই ক্যাম্পেইনটা স্টার্ট হলো, কিছু সময়ের জন্য ধরি ক্যাম্পেইনটা চলবে 10 দিন বা আদমশুমারির অ্যাপ্লিকেশন, ক্যাম্পেইনটা কাজটা চলবে 1 মাস। এই 1 মাস এটাতে প্রচুর ডাটা ইনসার্ট হতে থাকবে এবং রাইটের ফ্রিকোয়েন্সি অনেক বেশি থাকবে। আর রিডের ক্ষেত্রে এই সময়ের জন্য হয়তো তার রিড বেশি হবে না, কিন্তু পরবর্তীতে যখন এই ডাটাগুলো নিয়ে অ্যানালাইসিসটা স্টার্ট হবে তখন সেটা আবার তার রিডের ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে, তখন রাইট খুব স্লো হবে। এখন তাহলে আমরা আসলে ডিসিশন কিভাবে নেব? কিভাবে ডিসিশন নিব এটা তো আসলে আমরা পরে আসছি। তবে এখানে একটু হিন্ট দিয়ে রাখি, যেগুলো রিড হেভি ডাটাবেস সেগুলোর জন্য আমাদেরকে নর্মালি যেটা হয়, আমরা যে ডাটাগুলো হাই রিডের জন্য এবং স্ট্রাকচার ডাটা যেগুলো মেনটেন করে আরডিএমএস গুলো, এগুলোকে বেশি পছন্দ করতে পারি। আর রাইট হেভির জন্য আমাদেরকে দেখতে হবে রাইট থ্রুপুট যার বেশি, এবং যে ডিস্ট্রিবিউটেড রাইট সাপোর্ট করে, যে অনেকগুলো নোড একসাথে রাইট নিতে পারবে, এই ধরনের ডাটাবেস গুলো এই জায়গায় ইউজ করতে হবে। সো কোন কোন ডাটাবেস গুলো এটা পারে আমরা একটু পরে এটাকে ডিটেইলে দেখবো। এখন আসি সবচেয়ে, এতক্ষণ আমরা অনেকগুলো ফ্যাক্টর নিয়ে কথা বললাম। সো আমি যদি সামারি করতে চাই, এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, যে আমার ডাটাবেস কি অ্যাসিড কমপ্লায়েন্ট হওয়া জরুরি নাকি ইভেন্চুয়াল কনসিস্টেন্সি আমার জন্য সাফিসিয়েন্ট। ইভেন্চুয়াল কনসিস্টেন্সি কি আর অ্যাসিড কমপ্লায়েন্ট কি সেটা আমরা যদি একটু বুঝে নেই। অ্যাসিডের আসলে চারটা ওয়ার্ড দিয়ে চারটা অ্যাট্রিবিউট বোঝায়। অ্যা দিয়ে বোঝায় অ্যাটমিসিটি, সি দিয়ে বোঝায় কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি নিয়ে আমরা কিছু আলাপ করেছি। অ্যাটমিসিটি হচ্ছে আমি যখন একটা ট্রানজাকশন এক্সিকিউট করছি, আমরা ট্রানজাকশন একটু আগে কথা বলেছিলাম, সেই ট্রানজাকশনটাকে একটা ইউনিট হিসেবে ডাটাবেস কনসিডার করবে। সো এই ট্রানজাকশনের মধ্যে কিছু অংশ এক্সিকিউট হলো, কিছু অংশ এক্সিকিউট হলো না, এই এই প্রবলেমটাকে সে প্রিভেন্ট করতে পারবে। আই হচ্ছে আইসোলেশন, যেখানে প্রত্যেকটা রাইট সিকোয়েন্সিয়ালি এক্সিকিউট হবে এবং একটা রিড এবং রাইটের মাঝখানে ওভারল্যাপ করবে না। এটা কি আসলে হয়তো বোঝানোর জন্য একটু সময় দরকার, আমরা এটা ডিটেইলে না ঢুকলেও আমরা আপনারা মোটামুটি এই সেন্সটা এটুকু সেন্স পেলে যথেষ্ট আজকের ডিসিশনের জন্য বা আজকের টপিকের জন্য। সেটা হলো এরকম হবে না যে একটা ট্রানজেকশনের মাঝখান থেকে আমি রিড করতে পারছি, বা একটা ট্রানজেকশন কমপ্লিট হওয়ার আগে আমি সেটার মধ্যে অন্য কোনো কিছু আপডেট করতে পারছি। আর ডিউরেবিলিটি এটা খুব সহজে বোঝার জন্য আপনি এরকম চিন্তা করতে পারেন, যদি আমি একটা ডাটাবেজে একটা রাইট করি, আমাকে যদি ডাটাবেজ কনফার্ম করে যে রাইটটা হয়েছে, এই আপডেটটা ডাটাবেজে থাকবে। থাকবে মানে কি? আমার রাইট আমাকে আমার রাইট হয়ে যাওয়ার পরপরই যে ডাটাবেস ক্র্যাশও করে, ডাটাবেস যখন আমি করবো আবার রিবুট করব, ডাটাবেস যখন আবার স্টার্ট হবে এই ডাটা এখানে থাকবে। এরকম হবে না যে আমার আহ, কিছু ডাটা যেটা আমি অলরেডি কনফার্মেশন পেয়েছিলাম ডাটাবেজের কাছ থেকে যে এটা রাইট হয়েছে, কিন্তু ডাটাবেস রিবুট করার পর দেখা গেলো ওই ডাটাগুলো ডাটাবেজে নেই। সো এগুলো যদি এই প্রপার্টি গুলো যদি কনফার্ম করতে পারে তাকে আমরা বলি অ্যাসিড কমপ্লায়েন্ট ডাটাবেস। আর ইভেন্চুয়াল কনসিস্টেন্সি কি? ইভেন্চুয়াল কনসিস্টেন্সিটা জরুরি হচ্ছে ওই ধরনের ডাটাবেস গুলোর জন্য যারা ডিস্ট্রিবিউটেড রাইট সাপোর্ট দিতে চায়, তাদের জন্য এটা একটা ভাইটাল ফ্যাক্টর। কিভাবে? যদি আমার একটা ডাটাবেজে নোড আছে 200 ডাটাবেজের যে কোনোটাতেই রাইট হতে পারে। তো যেহেতু রাইট হচ্ছে এবং যে কোনোটাতে হতে পারে,
প্যারালালি অনেকগুলো নোডে রাইট হতে পারে। তাহলে আমরা একটা রাইট যখন একটা নোডের মধ্যে হলো, বাকি নোডগুলো কিভাবে সেটা জানবে? নিশ্চয়ই আমার এই ডাটাটাকে একটা নির্দিষ্ট প্রপার ওয়েতে সার্কুলেট করে সবগুলো নোডকে আপডেট করতে হবে। এই আপডেটটা আমি যখন করছি, ওই একই সময়ে আরো অনেকগুলো নোডে অন্যান্য সোর্স থেকে আপডেট হচ্ছে। তো ওই আপডেট গুলো আবার আমাকে সবগুলো নোডের কাছে পৌঁছাতে হবে। এই যে নোডগুলো পৌঁছানোর প্রসেসটা এমন ভাবে ডেভেলপ করা যাতে করে ইভেনচুয়ালি প্রত্যেকটা নোডই একই স্টেটে চলে আসবে। কিন্তু একটা নির্দিষ্ট মোমেন্টে সবগুলো নোড হয়তো একই স্টেটে নেই, কিন্তু হয়তো ফ্র্যাকশন অফ সেকেন্ড পরে সবাই একই স্টেটে চলে যাবে। এই যে মাঝখানে একটা সময় আছে, এই সময়টা সে নিবে আসলে আপডেটটাকে সার্কুলেট করতে। তো ডিফারেন্সটা কখন কিভাবে তৈরি হচ্ছে? আমরা যদি এই গ্রাফটার দিকে দেখি, এসকিউএল এর ক্ষেত্রে দেখেন, ক্লায়েন্ট এখানে ক্লায়েন্ট হচ্ছে কোনো ইউজার যে কোয়েরি এক্সিকিউট করছে, অথবা কোনো সফটওয়্যার সিস্টেম, অথবা অন্য কোনো থার্ড পার্টি সার্ভিস, যে কেউ যে এই ডাটাবেজে রাইট করছে, সে যখন ডাটাবেজের কাছে পাঠালো একটা ডাটা যে এই ডাটাটা রাইট করো, ডাটাবেজ কি করছে, সেটা রাইট করছে ডিস্কে। রাইট করার পর ডাটা ওই সিস্টেম রাইট হয়ে যাওয়ার পর ডাটাবেসকে কনফার্ম করছে হ্যাঁ ডাটাবেজে রাইটটা হয়ে গেছে। তখন ডাটাবেজ ক্লায়েন্টকে কনফার্ম করছে হ্যাঁ ডাটাবেজে রাইটটা হয়েছে। তাহলে যখন ক্লায়েন্ট জানছে যে রাইটটা হয়েছে, তখন সেই ডাটা অলরেডি ডিস্কে আছে। আর ইভেন্চুয়াল কনসিস্টেন্সির ক্ষেত্রে কি হয়? তখন এক্ষেত্রে যেটা হয় যে আমরা যখন ডাটাবেসকে বলি যে ক্লায়েন্ট যখন ডাটাবেসকে বলে যে এই ডাটাটা রাইট করো, সে ডাটাটা তার কাছে রাখে, রেখে ক্লায়েন্টকে বলে দেয় হ্যাঁ আমি তোমার রিকোয়েস্ট আমি বুঝে পেয়েছি, তোমার রিকোয়েস্ট আমি রিসিভ করেছি। এবং অ্যাসিনক্রোনাসলি সে রাইটটা ডিস্কে কনফার্ম করে, এবং সে তখন কনফার্ম করছে তার নিজের ডাটাবেজে। আমরা একটু আগে যে ডিস্ট্রিবিউটেড ডাটাবেস গুলোর কথা যেটা বলছিলাম, তো তার নিজের ডিস্কে রাইট করছে অ্যাসিনক্রোনাসলি। এরপর আরো একটা অ্যাসিনক্রোনাস প্রসেস আছে, যে প্রসেসের মাধ্যমে সে বাকি নোটগুলোতে এই ডাটাটা আপডেট করবে। তাহলে এখানে যে গ্যাপটা আমরা যে ডিফারেন্সটা আমরা দেখতে পাচ্ছি, যেগুলো অ্যাসিড কমপ্লাইন্ট ডাটাবেস, সেগুলো যখন আমি জেনেছি যে ডাটাবেসে এটা রাইট হয়েছে, তখন আসলে ডিস্কেই রাইট হয়ে গেছে এবং এটা ডিউরেবল। আর NoSQL এর ক্ষেত্রে দু ধরনের সম্ভাবনা থাকছে। একটা হলো যখন আমি জানছি যে রাইট হয়েছে, তখন আসলে সে রাইট করেনি, অথবা সে রাইট করেছে কিন্তু অন্যান্য নোটগুলো এখনো আপডেট হয়নি। এই দুটো সম্ভাবনায় থাকে, কিন্তু এই গ্যাপটা খুবই সামান্য। খুবই সামান্য বলতে এটা নিয়ার রিয়েল টাইম। রিয়েল টাইম এবং নিয়ার রিয়েল টাইমের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে, নিয়ার রিয়েল টাইম এবং রিয়েল টাইমের মধ্যে যদি গ্যাপটা হয় যে 200 মিলি সেকেন্ড, একটা অ্যাপ্লিকেশনের জন্য এই 200 মিলি সেকেন্ড আসলে কোনোভাবেই খুব একটা বড় ফ্যাক্টর না। কিন্তু আমার ডাটাবেসটা যদি হয় যেটা ফাইন্যান্সিয়াল ডাটা নিয়ে কাজ করে, এমন যদি ডাটা হয় যেটাতে যেটাতে কোনো রকম এক্সপ্লয়েট করতে পারলে কোনো একজন হ্যাকার সে গেইনার হতে পারবে, তখন সে বিভিন্ন টেকনিক ইউজ করে এই 200 মিলি সেকেন্ডের গ্যাপটাকে ইউজ করে সেটাকে ধীরে ধীরে বাড়িয়ে নিতে থাকবে, এবং সেই গ্যাপটাকে ইউটিলাইজ করে সে বিভিন্ন রকমের মিস ইউজ করার চেষ্টা করতে পারবে। সো আমার এটা যদি হয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, যদি হয় রিভিউ, ইউজারের রিভিউ রাখার সাইট, বা এমন কিছু যেখানে এই ফ্র্যাকশন অফ সেকেন্ডের প্রবলেম আমার কাছে গুরুত্বপূর্ণ না, অথবা যদি আমার এমন হয় যে আমার খুবই হাই থ্রুপুটে রাইট দরকার, যেটা আমাকে ডিস্কে রাইট করে তারপর আমাকে কনফার্মেশন দেবে, এই সময়ের জন্য আমি রাইটিং সিস্টেমটা লক করে রাখবো, এটা আমি এফোর্ড করতে পারছি না। আমার জন্য রাইটটা অনেক হেভি হয়ে যাচ্ছে, রাইটটা অনেক বেশি ভাইটাল হয়ে যাচ্ছে, মানে অনেক দ্রুত রাইট করতে পারাটা আমার জন্য খুব জরুরি। সো তখন আমাকে এই ফ্যাক্টর গুলো বিবেচনা করতে হবে। অর্থাৎ আমার যদি অ্যাসিড কমপ্লায়েন্স লাগে, এটা যদি ফাইন্যান্সিয়াল সিস্টেম হয়, এটা যদি ব্যাংকিং অ্যাপ্লিকেশন হয়, তখন আমি আর যে অ্যাসিড কমপ্লায়েন্ট যে ডাটাবেস গুলো সেগুলোর মধ্যে থেকে চুজ করবো। আমার যদি হাই থ্রুপুট দরকার হয় রাইটের ক্ষেত্রে, এবং আমার যদি ডিস্ট্রিবিউটেড ডাটা দরকার হয়, ফল্ট টলারেন্ট সিস্টেম দরকার হয়, সেক্ষেত্রে আমি ইভেন্চুয়াল কনসিস্টেন্সি এনশিওর করে এই ধরনের সিস্টেম পিক করব। আমরা আরেকটু ডিটেইলে দেখি, এখন আমরা যে ডাটাবেস গুলো নিয়ে এতক্ষণ কথা বললাম সেগুলোর মধ্যে কোনটা আসলে কোন অ্যাট্রিবিউটকে সাপোর্ট দিতে পারে, সেটা আমরা একটু পরে দেখবো। এটাকে আমরা বলি যে সিলেকশন ম্যাট্রিক্স, যে আমার অ্যাপ্লিকেশনের কি দরকার এবং কোন ডাটাবেস আমাকে কি দিতে পারে, সেটা আমি একটা চার্টে বসিয়ে বোঝার চেষ্টা করবো আমার কোন ডাটাবেসটাতে যাওয়া উচিত। এখানে আমরা একটা চার্ট দেখছি। এখানে ডাটাবেসের তিনটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টরকে আহ আলাদাভাবে দেখানো হচ্ছে। এবং এই তিনটা ফ্যাক্টর কেন ভাইটাল? কারণ টেকনিক্যালি এই তিনটা ফ্যাক্টরের মধ্যে যে কোনো ডাটাবেস বা যে কোনো ডাটা স্টোরেজ সিস্টেম
যে কোনো দুইটার ব্যাপারে সে গ্যারান্টি দিতে পারবে, যদি দুইটার ব্যাপারে গ্যারান্টি দেয় আরেকটার ব্যাপারে সে গ্যারান্টি দিবে না। কনসিস্টেন্সি কি জিনিস আমরা এতক্ষণ আলোচনা করেছি। কনসিস্টেন্সি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, অ্যাভেলেবিলিটি একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। যদি কোনো সিস্টেম কনসিস্টেন্সি এবং অ্যাভেলেবিলিটি এই দুটোর ব্যাপারে গ্যারান্টি দেয়, সে পার্টিশন টলারেন্সের ব্যাপারে গ্যারান্টি দিবে না। আর যদি কোনো সিস্টেম পার্টিশন টলারেন্স এবং অ্যাভেলেবিলিটির ব্যাপারে গ্যারান্টি দেয়, সে কনসিস্টেন্সির গ্যারান্টি দিতে পারবে না। অর্থাৎ এটা এই ফ্যাক্টর গুলো এই জন্য গুরুত্বপূর্ণ যে আমাকে বুঝতে হবে আমার সিস্টেম কোনটাকে স্যাক্রিফাইস করতে পারবে। যদি আমার ট্রানজেকশনাল সিস্টেম হয়, ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন হয়, সেক্ষেত্রে আমার জন্য কনসিস্টেন্সি খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আমি কনসিস্টেন্সি এবং অ্যাভেলেবিলিটি এগুলোতে কোনো রকমের কম্প্রোমাইজ করতে পারবো না, পার্টিশন টলারেন্স আমরা কম্প্রোমাইজ করতে পারবো। আবার কিছু সিস্টেম আছে যে পার্টিশন টলারেন্সে কম্প্রোমাইজ করতে পারবে না, সে হয়তো অ্যাভেলেবিলিটিতে কম্প্রোমাইজ করতে হবে। তো এই জন্য দেখতে হবে যে আমার সিস্টেম আচ্ছা, পার্টিশন টলারেন্স নিয়ে আমরা অনেক কথা বলছি, কিন্তু এটা কি যদি আমরা একটু হাই লেভেলে না বুঝি তাহলে আসলে বিষয়টা ইনকমপ্লিট থেকে যাবে। পার্টিশন টলারেন্স আমরা খুব সহজ ভাষায় এভাবে বুঝতে পারি, যদি আমার একটা ডিস্ট্রিবিউটেড সিস্টেম হয়, যে সিস্টেমে অনেকগুলো নোড থাকে, ডাটা শার্ডেড অবস্থায় থাকে, এবং এই আহ, আমার অ্যাপ্লিকেশন এই শার্ডেড ডাটাবেস গুলোর এক বা একাধিক নোডের উপর ডিপেন্ডেন্ট। এইরকম একটা সিস্টেমে কোনো কারণে, এরকম একটা সিস্টেম তো আমরা এটা সহজেই বুঝতে পারছি যে ধরনের সিস্টেম ডেফিনেটলি নেটওয়ার্কের উপর খুবই ডিপেন্ডেন্ট। তার মানে আমার যে ভিন্ন ভিন্ন নোড গুলো আছে তাদের মধ্যে নেটওয়ার্ক কানেকশন আছে। কোনো কারণে যদি এক বা একাধিক নোড নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, কোনো কারণে তারা অ্যাক্সেসিবল না হয় অ্যাপ্লিকেশন থেকে বা অন্য নোডগুলো থেকে, সেই অবস্থায় এই ডাটাবেস অপারেশন চালিয়ে যেতে পারবে কিনা, বা এই ডাটাবেস যারা ইউজ করছে সেই অ্যাপ্লিকেশন অপারেশন চালিয়ে যেতে পারবে কিনা, এই প্রপার্টিটাকে আমরা বলি পার্টিশন টলারেন্স। তার মানে যদি কোনো ডাটাবেস এটা এনশিওর করে যে আমার কিছু নোড আনএভেলেবল হয়ে গেলেও আর্কিটেকচারটা এভাবে করা যে সে বাকি নোডগুলো দিয়ে অ্যাপ্লিকেশন চালিয়ে নিতে পারবে, তাহলে সে হচ্ছে পার্টিশন টলারেন্ট ডাটাবেস। এরকম এই সাপোর্টটা সবচেয়ে ভালোভাবে দেয় ক্যাসেন্ড্রা এবং ডায়নামোডিবি। কাউচডিবির ব্যাপারে আমার এক্সপিরিয়েন্স কম, তবে কাউচডিবির একটা ইন্টারেস্টিং ফিচার আছে, সেটা হলো সে ক্লায়েন্ট সাইডেও ছোট আরেকটা ডাটাবেস রাখার সুযোগ দেয়, যেটাকে বলা হয়, ওরা বলে পাউচ ডিবি। তার মানে যদি আমি ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করি, যেটা আবার সার্ভারের সাথে সিঙ্ক করতে হয়, আমি ডেস্কটপ অ্যাপ্লিকেশনের মধ্যে এমবেডেড অবস্থায় পাউচ ডিবি ইউজ করতে পারবো। অ্যাপ্লিকেশন খুবই ফাস্ট হবে, কারণ সে লোকালি পাউচ ডিবির সাথেই ট্রানজাকশন করবে, এবং সে পাউচ ডিবি রিয়েল টাইমে সার্ভারের কাউচ ডিবির সাথে সিঙ্ক থাকবে। এটা পার্টিশন টলারেন্সের একটা মডেল, যেখানে যদি কোনো কারণে সার্ভার আনএভেলেবল হয়ে যায়, স্টিল আমি আমার কাজ চালিয়ে যেতে পারবো, কারণ তার লোকাল যে ইনস্ট্যান্সটা সেটা অ্যাভেলেবল থাকবে। আবার পরবর্তীতে যখন নেটওয়ার্ক অ্যাভেলেবল হবে, সে তখন সার্ভারের সাথে আবার সিঙ্ক করে নিতে পারবে। এবং এই সিঙ্কের জন্য তাদের খুব অ্যাডভান্সড মেকানিজম আছে, যাতে করে সে কোন টাইম স্ট্যাম্পে কোন ডাটা আপডেট হয়েছে, কোথায় আপডেট হয়েছে, সেগুলোকে তারা ঠিকভাবে ম্যানেজ করে সিঙ্কিংটা করতে পারবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা বলছিলাম যে আমরা নর্মালি, আপনারা যদি দেখে থাকেন যে রেডিস আমরা কখন ইউজ করি, রেডিস আমরা ইউজ করি ক্যাশিং এর জন্য। সো ক্যাশিং এর জন্য অ্যাভেলেবিলিটি আমরা আহ, করতে পারি, মানে কম্প্রোমাইজ করতে পারি, কিন্তু কনসিস্টেন্সি এবং পার্সেন্ট টলারেন্স সেই কম্প্রোমাইজ করে না। কেন? রেডিসের যে ডাটা আমরা রাখি সেটার ব্যাপারে একটা সহজ বিষয় হচ্ছে, আমরা ধরে নিই ক্যাশের যে ডাটা আমরা রাখি সেটা পার্মানেন্টলি আমরা রাখছি না। আমরা সেই ডাটাটা রাখছি, কিছুক্ষণ পর সেই ডাটা না থাকতে পারে, তখন আমি অরিজিনাল সোর্স থেকে সেই ডাটা তৈরি করে আবার ক্যাশে রাখতে পারবো। সো এক্ষেত্রে ডাটাবেস যদি কিছু সময়ের জন্য আনএভেলেবল হয়ে যায়, সেটা আমার জন্য সমস্যা না, কারণ আমার মেইন ডাটাবেস থেকে আমি স্টিল অ্যাপ্লিকেশন সার্চ করতে পারবো। আর এটা আমরা আগে আলোচনা করেছি যে সিস্টেম গুলোতে কনসিস্টেন্সি এবং অ্যাভেলেবিলিটি এই দুটাই ভাইটাল ফ্যাক্টর। পার্টিশন টলারেন্স এখানে কম্প্রোমাইজ করা যাবে। তাদের জন্য সবচেয়ে ভালো অপশন হচ্ছে মাইস্কুয়েল, পোস্টগ্রেসকিউএল এগুলো ইউজ করা, এসকিউএল সার্ভার, তারপর ওরাকল এগুলো ইউজ করা। সো এগুলো আপনার কনসিস্টেন্সি এবং অ্যাভেলেবিলিটি দুটাই এনশিওর করবে। আচ্ছা, ওরাকলের একটা ক্লাউড আছে যারা পার্টিশন টলারেন্স এর ব্যাপারেও এখন বলে যে তারা এটা সাপোর্ট দেয়। তবে এটা আসলে ইন্ডাস্ট্রি প্র্যাকটিসে এখনো ফাইন্যান্সিয়াল ডাটার জন্য ওরাকলকে অনেক ক্ষেত্রে, যেগুলো বড় এন্টারপ্রাইজ, তারা ওরাকলকে প্রায়োরিটি দেয় এই কারণে যে সে কনসিস্টেন্সি এবং অ্যাভেলেবিলিটি দুটো এনশিওর করে, পাশাপাশি পার্টিশনের ব্যাপারেও সে কিছুটা সাপোর্ট দিয়ে থাকে। আমরা এখন একটা ম্যাট্রিক্স তৈরি করি এই ডাটাবেস গুলো নিয়ে। আমরা তো অনেক আলোচনা করলাম যে ফ্যাক্টর গুলো নিয়ে, এখন কোন ফ্যাক্টর কোন ডাটাবেস আমাকে দিতে পারবে কোনটা পারবে না সেটা একটু দেখি। মাইস্কুয়েল, পোস্টগ্রেসকিউএল, এসকিউএলাইট, ওরাকল এগুলো আমরা নিয়েছি আরডিবিএমএস ফ্যামিলি থেকে, অর্থাৎ যারা টেবল বেসড এবং স্ট্রাকচার ডাটা এবং রিলেশনাল ডাটার জন্য যারা সাপোর্ট দিয়ে থাকে। আর মঙ্গোডিবি, ক্যাসেন্ড্রা, রেডিস
এই তিনটা হচ্ছে NoSQL ফ্যামিলির মধ্যে সবচেয়ে পপুলার ডাটাবেস গুলোর মধ্যে কয়েকটা। সো আমরা এগুলোর মধ্যে একটু কম্পেয়ার করে দেখি। অ্যাভেলেবিলিটিতে দেখা যাচ্ছে অলমোস্ট সবাই হাই সাপোর্ট দিয়ে থাকে। সো এটা যে কোনো ডাটাবেজই আসলে এনশিওর করার চেষ্টা করে। পারফরমেন্সের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে সবার পারফরমেন্সই মানে এখন মডার্ন সময়ে এসে কোনো ডাটাবেজের পারফরমেন্সই এরকম না যেটা 99.99% অ্যাপ্লিকেশনের পারফরমেন্স নিডকে হ্যান্ডেল করতে পারবে না। যদি না পারে, বুঝতে হবে আসলে প্রবলেমটা ডাটাবেজের না, প্রবলেমটা আমার ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজির, আমার কোয়েরি লেখার সময় আমি প্রপারলি লিখতে পারিনি, আমি ডাটাবেজের মধ্যে রিলেশন গুলো করার সময় প্রপারলি করতে পারিনি, আমি হয়তো ইনএফিশিয়েন্ট জয়েন করছি। সো দেখতে হবে যে আমি কিভাবে আমার ডেভেলপমেন্ট পার্সপেক্টিভে যেগুলো ইমপ্রুভ করা যায় সেগুলো করছি কিনা, যাতে করে ডাটাবেজ যে থ্রুপুট আমাকে দিতে পারে সেটা যাতে আমি নিতে পারি। কনসিস্টেন্সি, কনসিস্টেন্সিতেও দেখা যাচ্ছে আসলে অলমোস্ট সবাই খুব ভালো সাপোর্ট দেয়। মঙ্গোডিবি এক্ষেত্রে মিডিয়াম, এবং ক্যাসেন্ড্রা ইভেন্চুয়াল কনসিস্টেন্সি দেয়। কিন্তু সেখানেও কিছু কনফিগারেশনের বিষয় আছে। তার মানে কিছু কিছু অর্গানাইজেশনের কাছে যদি কনসিস্টেন্সি খুবই ভ্যালুয়েবল হয়, সে অন্যান্য কিছু ফ্যাক্টর কম্প্রোমাইজ করে কনসিস্টেন্সিকে ইমপ্রুভ করার চেষ্টা করতে পারে। আচ্ছা, হরাইজন্টালি স্কেলেবিলিটি, এই জায়গায় আহ, এই জায়গায় আসলে ভিন্ন ভিন্ন ডাটাবেস দেখা যাচ্ছে ভিন্ন ভিন্ন ভাবে সাপোর্ট আমাদেরকে দিবে। যেগুলো NoSQL সেগুলো হরাইজন্টাল স্কেলেবিলিটির জন্য রেডিমেড, সেগুলো হরাইজন্টাল স্কেলেবিলিটি নিয়েই আসে। আর যেগুলো RDBMS ফ্যামিলির, সেগুলোর মধ্যে MySQL, PostgreSQL এরা হরাইজন্টাল স্কেলেবিলিটি একটা লেভেলে সাপোর্ট দেয়, তাদের শার্ডিং এর সাপোর্ট আছে। MySQL এর ফার্স্ট পার্টি নেই, থার্ড পার্টি সাপোর্ট আছে, PostgreSQL এর আছে। SQLite এর আমরা এতদিন পর্যন্ত জেনে এসেছি যে SQLite আসলে হরাইজন্টাল স্কেলেবিলিটির কোনো সুযোগ নেই, একটা সিঙ্গেল ফাইল ডাটাবেস। কিন্তু রিসেন্টলি কিছু কিছু থার্ড পার্টি সার্ভিস এসেছে যারা SQLite কেও অ্যাজ আ সার্ভিস প্রোভাইড করে এবং হরিজন্টালি স্কেল করার সুযোগ দেয়। তো সেটা ফার্স্ট পার্টি সাপোর্ট না, স্টিল সেটা পেইড এবং থার্ড পার্টি সাপোর্ট। আচ্ছা, ট্রানজ্যাকশন সাপোর্টের দিক থেকে আবার দেখা যাচ্ছে যেগুলো RDBMS ফ্যামিলির ডাটাবেস, MySQL, PostgreSQL, SQLite, Oracle এরা ফুল সাপোর্ট দেয়। কিন্তু এটা আবার NoSQL ফ্যামিলির যে ডাটাবেস গুলো, তারা ফুল সাপোর্ট দেয় না। তারা ভিন্ন ভিন্ন জন ভিন্ন ভিন্ন লেভেলের সাপোর্ট দিয়ে থাকে, কিন্তু তারা গ্যারান্টি দেয় না যে আমার আহ, এই ডাটাবেস সিস্টেম, এটা ট্রানজেকশন সাপোর্ট আছে, এটা তারা গ্যারান্টি দিয়ে বলেন। তাহলে আমরা যেগুলো এখন দেখলাম সেগুলোকে যদি আমরা সামারি করি, তাহলে দেখা যাচ্ছে অ্যাভেলেবিলিটির দিক থেকে অলমোস্ট সব ডাটাবেজই অ্যাভেলেবিলিটি এখন সাপোর্ট দিয়ে থাকে। তবে ক্যাসেন্ড্রা হচ্ছে স্পেসিফিক্যালি এর মধ্যে সবচেয়ে হাই র্যাঙ্কিং এ থাকে। পারফরমেন্স, কারেন্ট সময়ে এসে পারফরমেন্স খুবই ভালো সাপোর্ট দেয় সবগুলো ডাটাবেজে অলমোস্ট, এবং রেডিস এখানে খুবই এক্সেল করছে। সো যদি পারফরমেন্সই প্রাইমারি ফ্যাক্টর হয়, সেক্ষেত্রে আপনি কখনো কখনো রেডিসকে প্রাইমারি ডাটাবেস হিসেবেও কনসিডার করতে পারেন। আগে একটা সময় ছিল যখন রেডিস আসলে শুধু ক্যাশিং বা মেমোরি ডাটাবেস হিসেবে ইউজ হতো, কারণ সে ডিস্কে রাইট করাটাকে প্রথমে সে মেমোরিতে ডাটা রাখে, পরে ডিস্কে রাইট করে এভাবে করতো। কিন্তু এখন আসলে রেডিসকে এভাবে কনফিগার করা যায় যাতে সে ডিস্কে রাইট করাটাকেও প্রাইমারিলি কনসিডার করবে, এবং সে আমাকে কনফার্মেশন দেওয়ার আগে ডিস্কে রাইট এনশিওর করবে। সো এখন আসলে মানে অনেক অ্যাপ্লিকেশনই বিশেষ করে স্টার্টআপ গুলোতে রেডিসকে ক্যাশিং এর পাশাপাশি প্রাইমারি ডাটাবেস হিসেবেও কনসিডার করা শুরু করেছে। কনসিস্টেন্সির কথা যখন আসবে, তখন দেখা যাবে, তখন আসলে আমাদেরকে এখানে খুব সতর্কতার সাথে আগাতে হবে। আমাদেরকে দেখতে হবে NoSQL ফ্যামিলি গুলো আমাকে আসলে কনসিস্টেন্সির ব্যাপারে গ্যারান্টি দিবে না। তারা যে সাপোর্ট দিবে হয়তো বেসিক অনেক অ্যাপ্লিকেশনের জন্যই সেটা আমার কাজ হয়ে যাবে, কিন্তু যদি আমার টিকিট বুকিং সিস্টেম হয় ফর এক্সাম্পল, দেখা যাবে বছরের অন্যান্য সময় সে ঠিকভাবে সার্ভাইভ করে যাবে, কিন্তু ঈদের সময় যখন টিকিট বুকিং এর হাই থ্রুপুট দরকার হবে, তখন NoSQL এই কনসিস্টেন্সির কারণে হয়তো আমাকে বিপদেও ফেলতে পারে। সো এটা যদি আমার অ্যাপ্লিকেশনের জন্য ভাইটাল হয়, সেক্ষেত্রে আমাকে দেখতে হবে যে NoSQL ফ্যামিলি গুলোর না, আমাকে RDBMS ফ্যামিলি গুলো থেকে কে আমাকে ভালো সাপোর্ট দিতে পারবে। হরাইজন্টাল স্কেলেবিলিটি, আমরা একটু আগে চার্টে যেটা দেখলাম যে MongoDB, ক্যাসেন্ড্রা এরা হরাইজন্টালি স্কেল করার জন্য খুবই পারফরমেন্ট, এবং এখানে এটা করা ইজি। RDBMS এর মধ্যে যদি আসি, এখানে হরাইজন্টাল স্কেলেবিলিটি পসিবল, কিন্তু ইজি না। তার মানে যত সহজে আমি MongoDB কে হরাইজন্টাল স্কেল করতে পারবো, MySQL কত সহজে পারবো না। তো এখানে আমাকে, যদি আমার জন্য হরাইজন্টাল স্কেলেবিলিটি দরকার হয়, আসলে দরকার কিনা সেটা আমরা একটু বোঝার চেষ্টা করবো, কারণ এটা নিয়ে অনেকের মিসকনসেপশন আছে। তো আসলে যদি আমার অ্যাপ্লিকেশনের জন্য হরাইজন্টাল স্কেলেবিলিটি ভাইটাল ফ্যাক্টর হয়, সেক্ষেত্রে আমি NoSQL গুলোকে প্রায়োরিটি দিব RDBMS এর চেয়ে।
ট্রানজেকশন সাপোর্ট যদি আমার লাগে, ডেফিনেটলি আমাকে যেতে হবে কোনো অ্যাসিড কমপ্লায়েন্ট ডাটাবেজের কাছে। সেক্ষেত্রে আমার আসলে ভিন্ন ডাটাবেজ পছন্দ করার সুযোগ নেই। এখন আমি যে বিষয়গুলো বলছিলাম, আমরা মনে হয় সময়ের একেবারে শেষ দিকে কিছু কয়েকটা মিসকনসেপ্ট নিয়ে আমরা আলাপ করব। তাহলে আশা করি আমাদের এতক্ষণ যে ফ্যাক্টর গুলো নিয়ে আমরা আলাপ করলাম, সেগুলো জানা থাকার পরও ভুল ডিসিশন নেওয়ার যে কারণগুলো থাকে, সেগুলো আমরা ক্লিয়ার করতে পারবো। একটু আগে আমি যে কথাটা বলছিলাম, আমরা একটু পরে জানবো যে আসলে আমার হরাইজন্টাল স্কেলেবিলিটি আমার জন্য কতটুকু জরুরি। অনেকেই এরকম থাকেন যে তার অ্যাপ্লিকেশন নিয়ে ক্লায়েন্ট তাকে বলেছে যে 100 জন কাস্টমার হয়ে গেলে তখন কেমনে স্কেল করবে। সে চিন্তা করতে থাকে, হিসাব নিকাশ করে বের করতে থাকে যে হায় হায় আমার তো দেখি 3-4 লাখ রো হয়ে যাবে। তখন সে একটু ওরিড যে 3-4 লাখ রো মাইস্কেল তো মনে হয় পারবে না। তাহলে এখন আমার কি করা দরকার? তখন আমাকে নক করে অনেক সময়, আরো তার পরিচিত যারা আছে তাদেরকে নক করে, অনেক সময় বিভিন্ন ফোরামে পোস্ট করে। তবে আমার যে অ্যাপ্লিকেশন সেটা আসলে 2-3 লাখ ডাটা তাকে হ্যান্ডেল করতে হবে, সামনে গিয়ে হয়তো 10 লাখ ডাটা হয়ে যেতে পারে। সো আমি কিভাবে এই ডাটা হ্যান্ডেল করতে পারবো, মাইস্কুলের পক্ষে এটা পসিবল কিনা? এই ধরনের প্রশ্নগুলো তখন আসতে থাকে। কিন্তু আমি একটা এখানে টুইটার একটা প্রোফাইল শেয়ার করছি, যে যার অনেকগুলো পপুলার স্টার্ট আপ আছে। সে একজন সিঙ্গেল ডেভেলপার, সে একাই অনেকগুলো স্টার্ট আপ তৈরি করেছে। তার মধ্যে দেখতে পাচ্ছেন কিছু কিছু স্টার্ট আপ আছে যেগুলো মান্থলি $70,000 ইনকাম করে, মান্থলি $50,000 ইনকাম করে। তার একজনের স্টার্ট আপ, কিন্তু একজন ডেভেলপার, সেই নিজেই ডেভেলপার, সে নিজে ইনফ্রাস্ট্রাকচার দেখে সেই সব করে। সে যে এত বড় বড় অ্যাপ্লিকেশন করছে, এত বেশি, এত মিলিয়ন টাকা কামাচ্ছে, সে কি ডাটাবেস ইউজ করে? কারো কোনো আইডিয়া? আনমিউট করার যদি অপশন থাকে, কেউ একজন আনমিউট করে বলতে পারেন যে আপনার আইডিয়া কি, সে কি ডাটাবেস ইউজ করে থাকে, কি ডাটাবেস ইউজ করে সে এত মিলিয়ন ডলার কামাচ্ছে? মনে হচ্ছে কারো কোনো আইডিয়া নেই। আসলে সে ইউজ করে এসকিউএলাইট। তার এই সবগুলো অ্যাপ্লিকেশনের জন্য প্রাইমারি ডাটাবেস হচ্ছে এসকিউএলাইট। আমরা তো এসকিউএলাইটের কথা যখন বলি, তখন মনে হয় হ্যাঁ, ছোটখাটো অ্যাপ্লিকেশন যদি হয় এসকিউএলাইট হয়তো কনসিডার করা যেতে পারে, বা টেস্টের জন্য, বা আমার অ্যাপ্লিকেশনের ইউনিট টেস্ট রাখার জন্য হয়তো আমি এসকিউএলাইট ইউজ করতে পারি। কিন্তু বড় অ্যাপ্লিকেশন ডাটা তো আর এসকিউএলাইট হ্যান্ডেল করতে পারবে না। কিন্তু আপনারা কতজনের জানা আছে জানি না, এসকিউএলাইট এখন রাইট থ্রুপুটের দিক থেকে মঙ্গোডিবির কাছাকাছি থ্রুপুট দিতে পারে যদি প্রপারলি কনফিগার করা হয়। আর কতটুকু ডাটা সে রাখতে পারবে সেই সিঙ্গেল ফাইল ডাটাবেস? উইদাউট এনি অপটিমাইজেশন সে 288 টেরাবাইট ডাটা রাখতে পারে। 288 টেরাবাইট ডাটা মানে সে বিলিয়ন্স অফ রেকর্ডস এবং প্রপারলি হ্যান্ডেল করতে পারে। তার মানে আমরা যখন বলি যে মাইস্কেল এটা পারবে কিনা, আমার নিজের করা অ্যাপ্লিকেশনে আমি দেখেছি 18 বিলিয়ন পর্যন্ত ডাটা মাইস্কেল হ্যান্ডেল করছে কোনো সমস্যা ছাড়াই। হ্যাঁ, কিছু সমস্যা হয়, কখন হয়? যখন আমাকে ডাটা মাইগ্রেট করতে হয়, তখন দেখা যায় যে এই বড় ডাটা মাইগ্রেট করতে আমার সময় লাগে। কিন্তু আসলে ডাটা সাইজ যখন বড় হবে, এই প্রবলেম গুলো যে কোনো ডাটাবেজে হবে। মানে এই যে আপনি যখন বিলিয়ন্স অফ রেকর্ড মাইগ্রেট করতে যাবেন, তখন আপনার যে কোনো ডাটাবেজে এই চ্যালেঞ্জ গুলো আসতে থাকবে। কিন্তু নর্মাল যে কোনো অপারেশনের জন্য বিলিয়ন্স অফ রেকর্ড হ্যান্ডেল করা ইভেন এসকিউএলের জন্য কোনো সমস্যা না। সো আপনারা যখন চিন্তা করেন যে আমার অ্যাপ্লিকেশনের জন্য পোস্টগ্রেসকিউএল এনাফ কিনা, মাইস্কিউএল এনাফ কিনা, রেডিস পারবে কিনা, তখন আপনারা জাস্ট ধারণার উপর কোনো কিছু চিন্তা না করে একটু ওই ডাটাবেজের ডকুমেন্টেশনে যাবেন, একটু অ্যানালাইসিস করবেন সে আসলে কতটুকু ডাটা সাপোর্ট দিতে পারে, কতটুকু রেকর্ড হলে সে ম্যানেজ করতে পারবে। অনেকে হয়তো চিন্তা করতে পারে যে মাইস্কিউএল ইউজ করবো, কিন্তু আমার তো 400-500 টেবিলও লাগতে পারে। কিন্তু আপনি হয়তো দেখবেন যে মাইস্কিউএল আসলে 65,000 টেবিল পর্যন্ত আপনাকে তৈরি করতে দিচ্ছে, কোনো সমস্যাই হচ্ছে না। সো এইটার মূল বক্তব্য হচ্ছে, আপনি যখন ডাটাবেস পছন্দ করতে যাবেন, শুধু ধারণার উপর ভিত্তি করে মানে সিলেকশনটা না করে, ওই ডাটাবেস নিয়ে একটু স্টাডি করে তারপর আপনি ডিসিশনটাতে যাবেন। আচ্ছা, আরেকটা মিসকনসেপশন হচ্ছে, আমরা শুরুতে অনেক সময় ডিসিশন নিতে চাই যে আমার অ্যাপ্লিকেশনের জন্য কোন ডাটাবেস ইউজ করবো, মাইস্কুয়েল ডাটাবেস ইউজ করবো নাকি রেডিস ইউজ করব। কিন্তু রেডিস হলে আমার কিছু কিছু প্রবলেম সলভ হয় সহজে, কিন্তু আর কিছু প্রবলেম সলভ হয় না, যেমন আমার অ্যাসিড ট্রানজাকশন দরকার। আবার মাইস্কুয়েল হলে, ওরাকল হলে আমার কিছু প্রবলেম সলভ হয়, অন্য কিছু প্রবলেম সলভ হয় না। তো এক্ষেত্রে আসলে আমাদের কি করা দরকার? এক্ষেত্রে আসলে যেটা করা দরকার সেটা হচ্ছে, কোনো অ্যাপ্লিকেশনের জন্য কোনো দি ডাটাবেস নাই। একটা অ্যাপ্লিকেশনে আপনি ভিন্ন ভিন্ন পারপাসের জন্য ভিন্ন ভিন্ন ডাটাবেস ইউজ করতে পারেন। হয়তো আপনার অ্যাপ্লিকেশনের প্রাইমারি ডাটাবেস হচ্ছে পোস্টগ্রেসকিউএল, কিন্তু আপনি এখানে আপনার টাইম সিরিজ ডাটা দরকার, আপনি ওই টাইম সিরিজ ডাটা হ্যান্ডেল করার জন্য আলাদা টাইম সিরিজ ডাটাবেস রাখলেন। আপনার এখানে ক্যাশিং এর দরকার, আপনি সেটার জন্য কি ভ্যালু স্ট্রাকচারের জন্য মঙ্গোডিবি অথবা রেডিস রাখলেন।
যে এবার আপনার যদি এখানে গ্রাফ ডাটাবেস দরকার হয়, আপনি এখানে একটা গ্রাফ ডাটাবেস রাখলেন, কারণ আপনার অ্যাপ্লিকেশনের প্রয়োজনে আপনি একাধিক বিভিন্ন ডাটাবেস একই অ্যাপ্লিকেশনে ইউজ করতে পারেন। সো এভাবে চিন্তা করার প্রয়োজন নেই যে আমার অ্যাপ্লিকেশনের জন্য আমি কোন ডাটাবেসটা ব্যবহার করব। আপনি চিন্তা করবেন আমার অ্যাপ্লিকেশনের জন্য আমি কোন কোন ডাটাবেসটা ব্যবহার করব। আমি ছোট একটা এক্সাম্পল দিলে হয়তো বিষয়টা ক্লিয়ার হবে। আমরা কিছুক্ষণ আগে রাইট হেভি এবং রিড হেভির ব্যাপারে একটা কথা কথা বলেছিলাম, যে একটা আদমশুমারি যখন হচ্ছে বা একটা এনজিও যখন ন্যাশন ওয়াইড একটা সার্ভে পরিচালনা, ওই সময় তাদের সিস্টেম হয়ে যাচ্ছে রাইট হেভি। পরে যখন এই সার্ভে ডাটা থেকে তারা বিভিন্ন রকমের ডিসিশন গুলো পিক করে নিচ্ছে, তখন সিস্টেম হয়ে যাচ্ছে রিড হেভি। তো তারা আসলে কোন ধরনের ডাটাবেস ইউজ করবে? আমরা তো এতক্ষণ আলাপ করছিলাম যে রিড হেভি হলে এক ধরনের ডাটাবেস, রাইট হেভি হলে এক ধরনের ডাটাবেস। এই ধরনের সিস্টেম গুলোর জন্য আসলে তার যেটা করতে হবে, ভিন্ন ভিন্ন কাজের জন্য ভিন্ন ভিন্ন ডাটাবেস ব্যবহার করতে হবে। তার মানে যখন ফিল্ড থেকে সার্ভে ডাটাগুলো আসছে, যে সার্ভিসটা সার্ভে ডাটাগুলো রিসিভ করছে, সে সরাসরি ডাটাটা কোনো ট্রানজেকশনাল ডাটাবেসে রাইট করবে না। সে রাইট করবে কোনো একটা ডাটাবেসে যেটা মাল্টিপল নোড সাপোর্ট করে এবং ইভেন্চুয়াল কনসিস্টেন্সি হলেই এই পারপাসের জন্য এনাফ, এবং সে আসলে ইভেন্চুয়াল কনসিস্টেন্সিতে রান করবে। হয়তো মঙ্গোডিবি আমি এই কাজের জন্য ইউজ করলাম, তাহলে সার্ভে ডাটাগুলো যখন আসছে ইমিডিয়েটলি আমি ডাটাগুলো রাইট করছি মঙ্গোডিবিতে। সেই মঙ্গোডিবি আমি 10,000 নোট পর্যন্ত স্কেল করতে পারি। ফলে থাউজেন্ডস অফ রেকর্ডস যদি একই টাইমে ইনসার্ট হতে থাকে, সেটা হ্যান্ডেল করা আমার জন্য সমস্যা হবে না। সমস্যা হবে কোথায়? যখন আমি এই ডাটাগুলো থেকে ডাটা নিয়ে বিভিন্ন রকমের ডিসিশন ড্রাইভ করতে যাব। তাহলে এই দুটো লেয়ারের মাঝখানে হয়তো আমাকে আরেকটা কাজ করতে হবে, সেটাতে আমার কিছু ব্যাকগ্রাউন্ড জব থাকবে। ব্যাকগ্রাউন্ড মানে কিছু আলাদা সার্ভিস থাকবে, কিছু আলাদা ছোট ছোট অ্যাপ্লিকেশন থাকবে, যেগুলোর কাজ হচ্ছে সে সার্ভারের মধ্যে রান করতে থাকবে। সে মঙ্গোডিবিতে যে মিলিয়ন মিলিয়ন ডাটা রেকর্ড এসে যুক্ত হচ্ছে, সেগুলোকে রিড করতে থাকবে। রিড করে করে সেগুলোকে কিভাবে ফরম্যাট করে, কিভাবে অ্যানালাইসিস করে নিলে, কিভাবে এগুলোকে সাজিয়ে নিলে সেটা আসলে এখান থেকে ডিসিশন ডিরাইভ করার জন্য সেটা উপযুক্ত হবে, সেই চেঞ্জ গুলো তার মধ্যে করবে। করে সেই ডাটাটা কোনো একটা ট্রানজাকশনাল ডাটাবেসে রাখবে। এরপর আমরা যখন ডিসিশন গুলো ডিরাইভ করবো ওই ডাটাবেস থেকে করবো। সামারি হলো, আমরা একটা ডাটাবেস নিয়ে কাজ করব না, ভিন্ন ভিন্ন পারপাসের জন্য ভিন্ন ভিন্ন ডাটাবেস ইউজ করব। সেই যে ডাটাবেস আমার রাইট হেভি সাপোর্ট দরকার, সেটার জন্য আমি রাইট হেভি ডাটাবেস ইউজ করব। যে যেখানে আমার ট্রানজাকশনাল সাপোর্ট দরকার, সেখানে আমি রিলেশনাল ডাটাবেস ইউজ করব। এবং এগুলোর মধ্যে ব্লু করার জন্য আমরা বিভিন্ন রকমের ব্যাকগ্রাউন্ড সার্ভিস ইউজ করব। আমাদের সময় আসলে শেষ হয়ে গেছে, যদিও আমি ছোট ছোট দুইটা পয়েন্ট একটু বলে নেই। আর যখন আমরা নোএসকিউএল নিয়ে বিভিন্ন আর্টিকেল দেখি বা নোএসকিউএল এর ব্যাপারে এনকারেজ করতে দেখি, তারা সেখানে আরডিবিএমএস এর একটা পয়েন্ট বলে থাকে যে আরডিবিএমএস এর স্ট্রাকচার হচ্ছে ফিক্সড। মানে সেখানে স্কিমা ফিক্সড, সো আমাকে স্ট্রাকচার ডাটা রাখতে হবে, আমি স্ট্রাকচারের বাইরে ডাটা রাখতে পারবো না। কিন্তু নোএসকিউএল হলে আমার স্ট্রাকচারটা ফ্লেক্সিবল, আমি ডাটা রাখতে পারবো। এই ধারণাটা আসলে পুরোপুরি ঠিক না। কেন ঠিক না আমি বলি। কথাটা সত্যি যে এখানে স্ট্রাকচারটা ফিক্সড, কিন্তু এটা ঠিক না যে এটার কারণে আপনার কোনো অ্যাপ্লিকেশনে কোনো চেঞ্জ আসলে আপনি আটকে যাবেন। আপনি চিন্তা করে দেখেন, অ্যাপ্লিকেশনে যখন কোনো চেঞ্জ আসবে, সেই চেঞ্জ কি আপনার সার্ভারে অটোমেটিক চলে যাবে, অটোমেটিক্যালি সার্ভার চেঞ্জ হয়ে যাবে? তা কিন্তু হবে না। এই অ্যাপ্লিকেশনের যে নতুন চেঞ্জটা এসেছে, সেটা নিয়ে কিছু ডেভেলপাররা কাজ করবে, তাদের লোকালি টেস্ট করবে। যখন তারা এটা কাজটা করছে, করার সময় এই কাজ করার জন্য তাদের যদি ডাটাবেসে কিছু চেঞ্জ করা দরকার হয়, তারা সেই চেঞ্জ গুলো করতে পারবে। এই ফিচারটা যখন সার্ভারে ডেপ্লয় হবে, তখন সার্ভারের যে ডাটাবেস, সেই ডাটাবেসেও এই চেঞ্জটা ডেপ্লয় হবে। তার মানে এই যে স্কিমা ফিক্সড, এটার কারণে কিন্তু ডেভেলপমেন্ট আটকে থাকবে না, কোনো প্রবলেম আসলে হবে না। হ্যাঁ, আগে একটা সময় ছিল যখন ডাটাবেসে স্ট্রাকচার অল্টার করাটা একটা লকিং অপারেশন ছিল। তার মানে আমার একটা টেবিলে যদি 2 বিলিয়ন রো থাকে, আমি যদি সেখানে একটা কলাম অ্যাড করতে যাই, ওই একটা কলাম অ্যাড করার জন্য সে 4-5 মিনিটের জন্য টেবিলটাকে লক করে রাখবে। এইটা অনেকের জন্য ভাইটাল প্রবলেম ছিল। কিন্তু এখনকার সময় এসে নোএসকিউএল, পোস্টগ্রেসকিউএল সবাই আসলে অন দা ফ্লাই আপডেট করতে দেয়। তার মানে ডাটাবেস ডাউন না করে, লক না করে সে আপডেট করতে পারে। তো এখন এসে আসলে এই পয়েন্ট গুলো ভ্যালিড না। একই প্রবলেম আমরা উল্টা দিক থেকে দেখি, যে নোএসকিউএল এর তো ভাই স্কিমা ফ্লেক্সিবল, সো যে কোনো সময় আমি যে কোনো ডাটা এখানে রাখতে পারি। এটা থিওরিটিক্যালি ট্রু, যে কোনো সময় আমি যে কোনো ডাটা রাখতে পারি, কিন্তু প্র্যাকটিক্যালি এটা খুব বেশি ইউজফুল ইনফরমেশন না। কেন ইনফরমেশনটা ইউজফুল না? আপনি যখন নতুন ডাটা রাখছেন, তখন এই ডাটাটাকে আপনার অ্যাপ্লিকেশন কিভাবে ইউজ করবে সেটা তো আপনাকে ডিফাইন করতে হবে। সেটা ডিফাইন করা মানে আপনাকে আগে
অ্যাপ্লিকেশনে এই ফিচারটা আনতে হবে যে কোথায় আপনি নতুন ডাটা অ্যাড করবেন, সেই ডাটাটা কোন কোন জায়গায় কিভাবে কিভাবে ইউজ করবেন। এবং যারা নোএসকিউএল নিয়ে কাজ করে তাদের বেশিরভাগই দেখবেন তারা কোনো একটা ওয়ারেম বা এমন কোনো লাইব্রেরি ইউজ করে থাকেন, যে লাইব্রেরির মধ্যে তারা তাদের ডাটার স্ট্রাকচারটা ডিফাইন করেন। এবং পরবর্তীতে অ্যাপ্লিকেশন কি করে, অ্যাপ্লিকেশন সরাসরি ডাটাবেজে রাইট করে না, তারা এই ওআরএম এর মাধ্যমে বা এই লাইব্রেরির মাধ্যমে, যে লাইব্রেরি আসলে স্ট্রাকচারটা হোল্ড করছে সেই লাইব্রেরির মাধ্যমে রাইটটা করে থাকেন। তার মানে ওরাও কিন্তু আসলে স্ট্রাকচার এখানে ইউজ করছেন। হ্যাঁ, কিছু কিছু সিনারিও আছে যেখানে আপনি হয়তো স্ট্রাকচারলেস ডাটা রাখতে চাইতে পারেন বা এটা আপনাকে বেনিফিট দিতে পারে। যেমন খুব রেয়ার কিছু সিচুয়েশন, যেমন ধরেন আপনি ওয়েবসাইট স্ক্র্যাপ করে ডাটা নিয়ে আসবেন। তো এরকম হতে পারে যে আপনি আহ, কোনো কোনো ওয়েবসাইটে এমন এমন কিছু ইনফরমেশন পেতে পারেন যেটা অন্য ওয়েবসাইট গুলোতে না, ঠিক আছে, আপনি এগুলোকে ইগনোর করার পরিবর্তে এগুলোকে নতুন ফিল্ড হিসেবে রাখতে চান। তো এটা যদি করতে চান, এই ধরনের কিছু সিচুয়েশনে আপনাকে এই যে স্কিমালেস হওয়াটা নোএসকিউএল এর এটা কিছুটা সাপোর্ট দিতে পারবে। বাট এগেইন, আপনি যদি আরডিওএমএস ইউজ করেন, এক্ষেত্রে আরডিওএমএস এও কিন্তু এখন জসন অপারেশন আছে, জসন ফিল্ড আছে। সো এই ধরনের এক্সট্রা ইনফরমেশন গুলো আপনি জসন ফিল্ডের যে কোনো সময় রাখতে পারবেন। এবং আপনারা জানেন কিনা জানি না, পোস্টগ্রেসকিউএল এর জসন অপারেশন মঙ্গোডিবির সমান সমানই ফাস্ট। যদিও সে আরডিবিএমএস, সে জসন রাইট করা, জসন অপারেশন করার ব্যাপারে নোএসকিউএল এর কাছাকাছি সাপোর্ট দিয়ে থাকে। আহ, মোটামুটি আমি মনে হয় সময়ের মধ্যে শেষ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ।